নমস্কার, স্টেট স্পিক্সে আপনাদের স্বাগত। আমি তুষার ভট্টাচার্য প্রতিদিনের মতো আপনাদের দেশের খবর বিদেশের খবর নিয়ে হাজির হয়েছি। আজকে প্রথমেই যে কথাটা বলবো এবং আবেদন করব সবার কাছে, আসাম বন্যায় ভাসছে, খুব বাজে অবস্থা। এনডিআরএফ টিম, বিআরডিএফ টিম, তারা কিন্তু মানে দিনরাত খেটেও সেখানে কোনো রকমভাবেই তাদের কন্ট্রোলে আনতে পারছে না এবং খুবই ভয়ঙ্কর অবস্থা। সবারই দরকার সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আশা করব যারা আমার শ্রোতাগ্রাহক আছেন তারা কিছুটা হলেও আসামের বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সরকার তো চেষ্টা করছেই, তাছাড়াও আমরাও আমাদের ভাবে সাধারণ নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে দেশের নাগরিকদের পাশে থাকা কর্তব্য। সেই কর্তব্যের খাতিরে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি তবে সবথেকে মানে আনন্দের আর কিছু থাকবে না। যাই হোক, এবার আসছি দেশের কথায়। আজকে পার্লামেন্টে এই নিট পরীক্ষায় যে ঘাপলাটা হয়েছিল, প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, অ্যান্টি পেপার লিক 2026-এর যে বিল, সেটা আজকে পাস হয়ে গেছে। পাস হয়ে যাওয়ার পরে পাস হয়েছে অনেক বাদানুবাদের মধ্যে। রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী সবাই তাদের নিজস্ব মত রেখেছেন। বিল পাস হয়ে গেছে, গতকালই পাস হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু প্রশ্ন ছিল গতকাল কেন পাস হয়নি, আজকে কেন সেটা হলো। পাস হয়নি, করা হয়নি, পাস হয়নি বলাটা ভুল, পাস করা হয়নি। বিপক্ষ যারা ছিল তারা বিলটি পাস করতে চায়নি। এদিকে যন্তর মন্তরে যখন ওয়াংচুকের আর অভিজিৎ দীপকের অবস্থান বিক্ষোভ চলছিল, তখন তারা এই নিট পরীক্ষা নিয়ে, অনেক নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানা রকম কথাবার্তা বলে দেশবাসীকে উত্তেজিত করে তুলছিল। কিন্তু দেশবাসী তারা বোঝে কারা সঠিক রাস্তায় আছে, সঠিক রাস্তায় নেই। এই পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভিন্ন রাজ্য বিভিন্ন সময়ে চেষ্টা করেছে। যেমন পরপর 2 টেনিয়রে কল্যাণ সিং উত্তরপ্রদেশে চেষ্টা করেছে নিট এই পরীক্ষার, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েও ছিল, কিন্তু মুলায়ম সিং সরকার আসার পরেই সেইটা বাতিল করে দেওয়া হয়। পরবর্তীকালে আবার যখন কল্যাণ সিং দ্বিতীয় টেনিয়রে আসে, তখন তারা যখন আবার সেই সিস্টেমটাকে চালু করতে যায়, সেই বিলটাকে পাস করে নতুন সিস্টেমে চালু করতে যায়, মুলায়ম সিং পার্লামেন্টে ধর্ণা দিয়ে দিয়েছিল। তো কারা চাচ্ছে কারা চাচ্ছে না এতেই পরিষ্কার। আর এর পিছনে যে বড় ষড়যন্ত্র আছে সেটা ঠিক, সেটা তো সবাই বোঝেন। আর যন্তর মন্তরে যে পেপার লিক নিয়ে যে আন্দোলনটা হলো, এটা তো আর ওই পেপার লিকের আন্দোলন ছিল না। তাহলে ভারত তেরা টুকরা টুকরা হোগা, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ধরনের মন্তব্য আসতো না, বা কাশ্মীর সে 377 হটা দো, এই কথাগুলি আসতো না। সবাই বুঝতে পারছেন। আজকে এই বিল ঠিল পাস হয়ে যাওয়ার পরে দেখলাম দুটো দলই, বিজেপি এবং কংগ্রেস, দুজনই প্রেস কনফারেন্স করলো। প্রথমে আমি রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে আসি। পকেটে হাত দিয়ে একটা বিরাট মঞ্চের মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর তাদের নির্বাচিত সাংবাদিকদের নির্বাচিত কোশ্চেনের তিনি উত্তর দিচ্ছেন। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে বড় করে একটা স্ক্রিনে দেখা যাচ্ছে যে মাস্ট গো, অমিত শাহ মাস্ট গো। অমিত শাহ মাস্ট গো কেন? অমিত শাহ মাস্ট গো কেন? নিট পরীক্ষার সঙ্গে জড়িত হিসাবে তো ধর্মেন্দ্র প্রধান মাস্ট গো ছিল, ছেড়ে দিয়েছেন। অমিত শাহ মাস্ট গো কেন? অমিত শাহ কী করেছে? সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় যে 18 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে ছেড়ে দেওয়া দরকার, এইসব যারা আটক টাটক হয়ে আছে তাদেরকে কোনো সাজা টাজা দেওয়ার দরকার নেই, তাদের ছেড়ে দিন। আর যাদের এগেনস্টে
পূর্বের কেস আছে। আমি কালকে দেখিয়েছিলাম 2873 জন দাগি আসামি। কে নেই? মার্ডারার, রেপিস্ট, ছিনতাইবাজ, নার্কোটিক্সের মানে ড্রাগস অ্যাডিক্টেড লোকজন যাদের এগেস্টে কেস আছে, এরকম ধরনের 2873 জনের লিস্ট বার করে দিয়েছে দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টও সেটা পেয়েছে। সুপ্রিম কোর্ট পাওয়ার পরে তারা কী করেছে? সুপ্রিম কোর্ট পাওয়ার পরে সেটাকে বিশ্লেষণ করেছে। আমাদের তো ভরসা রাখতে হবে বিচার বিভাগীয় ম্যাটারের উপরে। তারা যদি বলে থাকে, সুপ্রিম কোর্টের রায়ে যদি বলে থাকে যে 2873 জনের মধ্যে যদি 18 বছরের নিচে কেউ যদি থাকে, 18 বছর পর্যন্ত তাদেরকে ছেড়ে দাও, বিনা শর্তে ছেড়ে দাও। কিন্তু যারা দোষী, যারা দাগী, যাদের আগের থেকে কেস আছে, তাদেরকে কিন্তু ছাড়ার কোনো প্রয়োজনীয়তা কথা কিন্তু বলেনি সুপ্রিম কোর্ট। তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের এফআইআর উইথড্র করে নিতে হবে, এ ধরনের কোনো বক্তব্য কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। এবার প্রশ্ন উঠছে যে অনেক রাজ্যই তো এই ধরনের কেসগুলি, এফআইআরগুলিকে উইথড্র করে নিয়েছিল। হ্যাঁ, নিয়েছিল, কিন্তু সেটা এই সুপ্রিম কোর্টের ডিসিশন বা ভার্ডিক্টের আগে। তার পরবর্তীকালে অনেক জায়গায় অ্যামেন্ডমেন্ট করেছে তারা, ওই অর্ডারের, গভর্নমেন্ট অর্ডারে, জিওকে অ্যামেন্ড করে তারা কিন্তু অর্ডার করেছে, এবং তাতে উল্লেখ করেছে যে সুপ্রিম কোর্টের কোন মানে কোন অর্ডারের উপরে, সুপ্রিম কোর্টের যে অর্ডারটা দিয়েছে, ভার্ডিক্ট দিয়েছিল, সেই ভার্ডিক্টের নাম্বার উল্লেখ করে তারা কিন্তু, পশ্চিমবঙ্গ সরকারও সেটা করেছে, কালকে বের করেছে, অনেক পরের দিকে বের করেছে। ঠিকই আছে, সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়েছে, তারপরে এটা করেছে, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেটাই এরা করেছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু পশ্চিমবঙ্গ সরকার না, আরও অনেক সরকারই করেছে, এবং যারা আগে অর্ডার বার করে দিয়েছিল তারা কিন্তু তুলে নিয়েছে। এবার প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যে এই নিটের সঙ্গে অমিত শাহজির রিজাইনের ব্যাপারটা আসছে কেন, বা মাস্ট গো আসছে কেন? আজকে আমি পার্লামেন্টের ভাষণ শুনছিলাম রাহুল গান্ধীর, অত্যন্ত অসত্য মিথ্যা ভাষণ। পাবলিককে কেন এই ধরনের কথা বলা হয়? পাবলিক কি কিছু বোঝে না? পাবলিককে সদনে মজুদ থাকা সত্ত্বেও, পার্লামেন্টে অমিত শাহজি মজুদ থাকা সত্ত্বেও সে বলছে, কোথায় অমিত শাহজি? তিনি তো নেই, তিনি পার্লামেন্টে আসেননি। তারপরে বলছেন যে অমিত শাহজি বহুবার বিদেশে ঘুরে আসছেন, যেখানে অমিত শাহজি কোনোবারই সেভাবে বিদেশ যাননি। অমিত শাহজির নাকি 30টা গাড়ির কনভয় চলে। কিন্তু যখন জিতেন্দ্র সিং, বিজেপির এমপি, তিনি যখন উঠে ভাষণের এই রাহুল গান্ধীর ভাষণগুলিকে ভেঙে ভেঙে বলছিলেন, তখন তার মুখ লুকানোর জায়গা ছিল না। ইভেন আজকে রাহুল গান্ধী যেটা করেছে, যে আমাদের এই ভারতবর্ষের নাগরিকদের তিনি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা স্টুডেন্ট ক্যাটাগরি, একটা ইডিয়েট ক্যাটাগরি, আর একটা হচ্ছে অন্ধভক্ত ক্যাটাগরি। আপনারা দেখে নেবেন, আপনারা রাহুল গান্ধীর স্পিচটা দেখে নেবেন কি বলেছেন উনি। এখন প্রশ্ন হচ্ছে, রাহুল গান্ধী কোন ক্যাটাগরিতে পড়ে? তিনি তো স্টুডেন্ট না। তিনি কি স্টুডেন্ট? তিনি স্টুডেন্ট না। তাহলে তিনি অন্ধভক্তও না, তাহলে তিনি ইডিয়েট। আর ইডিয়েট শব্দটা ব্যবহার করা পার্লামেন্টের যে আইন আছে, পার্লামেন্ট চলার যে আইন, সে আইন পার্লামেন্ট বহির্ভূত কথা, আনপার্লামেন্টারি ওয়ার্ড। আনপার্লামেন্টারি ওয়ার্ড তিনি ইউজ করেছেন। একটা এলওপি, লিডার অফ অপোজিশন, তার তো একটা আলাদাই একটা ব্যাপার থাকবে। তিনি একটা ক্যাবিনেট মন্ত্রীর সম্মান পান, তার মুখ থেকে এই ধরনের কথা, ইডিয়েট। তাহলে স্টুডেন্ট বাদ দিয়ে আর অন্ধভক্ত বাদ দিয়ে দেশের যে 140 কোটি জনগণ আছে, তারা সবাই ইডিয়েট। আজকে যারা ওইখানে গেছিলেন, ওই যন্তর মন্তরে গেছিলেন, তাদেরও যদি আমি 3 ক্যাটাগরিতে ফেলি, তাহলে রাহুল গান্ধী কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ইডিয়েট ক্যাটাগরির মধ্যে পড়ে, স্টুডেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে, নাকি অন্ধভক্ত ক্যাটাগরির মধ্যে পড়ে?
বিচার আপনারা করবেন। এই যে ধরুন এই যে বিপক্ষ এই ধরনের কথাবার্তাগুলি বলে, সুচারু রূপে মিথ্যা কথা। আর এই মিথ্যা মানুষ খায় না, মানুষ আজকের দিনে মানুষ খায় না, বোঝে, কিন্তু তাও মানুষকে উস্কানো। কিছু লোক আছে, আরে হ্যাঁ এই তো 30টা গাড়ি নিয়ে যায়, বিদেশে গেছে। আরে একটা বারের জন্য বিদেশে যায়নি, তাহলে সেটা প্রমাণ করো। তারা যখন চাইছে যে তুমি ভাই এটা প্রমাণ করো, তুমি তো পার্লামেন্টে বলে দিলে, কিন্তু তুমি এটা প্রমাণ করো। যন্তর মন্তরের যে বিদেশি শক্তির হাত ছিল এই আন্দোলনে, ককরোচ জনতা পার্টি আন্দোলনে বিদেশি শক্তির যে হাত ছিল, এটা তো প্রমাণিত। আজকে যখন জানা যাচ্ছে যে বিভিন্ন দেশ থেকে, সুইডেন, আমেরিকা, মালয়েশিয়া, বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা আসছে। নয়ডার এক ব্যবসায়ীকে ধরেছে, কেন? ও 10 দিন ধরে লক্ষ 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 টাকার খাইয়ে গেছে, তাদেরকে খাবার সাপ্লাই করেছে, ওই যারা ওখানে যন্তর মধ্যে এজিটেশন করছিল তাদেরকে খাইয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, তিনি এক মুসলিম ব্যক্তি, এবার প্রশ্নটা হচ্ছে ইনকাম ট্যাক্স ধরেছে, ভাই তোমার এই টাকা কোথা থেকে আসলো? এটা তো ঠিক কথাই, কোথা থেকে আসলো এটা তো তোমাকে দিতে হবে। তুমি তো তোমাকে এই যে এইখানে ফান্ডিংটা হয়েছে, এই যে খাওয়া দাওয়ার জন্য ফান্ডিং হয়েছে, সুইগি, জোম্যাটো, আরও কী কী সব আছে, এদের এত অর্ডার এবং পেমেন্ট হয়েছে সব বাইরের ডলারে, বাইরে থেকে, কেউ এরা পেমেন্ট করেনি। এই যে যারা যন্তর মন্তরে ধর্ণা দিচ্ছিল, সে ওয়াংচুক হোক, অভিজিৎ দীপকে হোক, ওই দাস, কি দাস, অভিজিৎ দাস না কি দাস ছেলেটা আছে, ওই ছেলেটা হোক, ওই ছেলেটা মনে হয় বাঙালি ছেলে, এই যে এরা আছে, এরা কিন্তু কেউ 1 পয়সা খরচা করেনি। এবং তারপরে ধর্মেন্দ্র প্রধান যেদিন ইস্তফা দিলেন, সেই দিন রাত্রিবেলা থেকে পরপর 2 দিন 5 স্টার হোটেলে গিয়ে নাচানাচি, খাওয়া দাওয়া এবং সব রকমের কীর্তিকলাপ তাদের ফাঁস হয়ে যাচ্ছে। তাদের দলের ছেলেপেলেরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া তো অত্যন্ত শক্তিশালী। এমনি যে মেন স্ট্রিম মিডিয়া আছে তার থেকে অনেক বেশি শক্তিশালী। তাহলে রাহুল গান্ধী এই যে করছে, এটা কি ঠিক? আমার তো মনে হয় যে তারা আগামী দিনেও আসার কোনো চেষ্টা করছে না। মানুষের, জনগণের মনের মধ্যে ঢুকতে হবে, যুব সম্প্রদায়কে বোঝাতে হবে যে এই যে বিলটা, এই বিলটাকে কেন 10 কোটি টাকা ফাইন, 10 বছরের জেল। এর আগেও ছিল, 2017 সালে এই মোদি গভর্নমেন্টই এই অ্যামেন্ড করেছিল। কিন্তু এই যে 10 কোটি টাকা ফাইন, 10 বছর জেল, তাতেও কি প্রশ্নপত্র ফাঁস হবে না? 100% হবে। এবং আগামীতে হ্যাঁ, কি হতে পারে, কমে যেতে পারে। 10 বছরে 70টা হয়েছে, এবার 10 বছরে হয়তো 7টা হবে, আগামী 10 বছরে হয়তো 7টা হবে। কিন্তু কে ঠেকাবে? আমি গত দিনের প্রতিবেদনে বলেছিলাম যে এই যে নন্দন নীলেকানির মতো একজন আইটি স্পেশালিস্টকে ঢোকানো হচ্ছে, কিন্তু এরা কি করবে? কিভাবে পরীক্ষাটা নেবে? আরে পরীক্ষা নিয়ামক সংস্থা, এই যে যারা করে না, এই যে এরা বলছে এনটিএ করছে, এসএসসিও কাউকে দেয়, যেমন টিসিএসকে দিয়েছিল, তার এগেনস্টে কমপ্লেন ছিল বলে তাকে। এই যে সার্ভিস ইঞ্জিনিয়ারগুলি থাকে, যারা কোশ্চেনটা পেয়ে যায়, কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে, তারাই তো সার্ভিস, ওই ইঞ্জিনিয়াররা ওইখানে লিক করে দিচ্ছে। যারা ওই পরীক্ষাটা কন্ডাক্ট করে, ধরুন টিসিএসকে দেওয়া হয়েছে, টিসিএস তো একটা সংস্থা, তার যারা এমপ্লয়ি আছে তাদের কাউকে তো টিসিএসকে ভরসা করতে হচ্ছে। এবার সেই ব্যক্তিটিকে কতটা ভরসা করা যাচ্ছে? একটা সেন্টারে সে একটা ব্যাচে 200 জন ছাত্রর মধ্যে ওটাকে লিক করে দিল এবং তার বিনিময়ে সে মোটা টাকা পেয়ে গেল। এটা ধরতে, সেটাকে বুঝতে সময় লাগবে, তাদের জন্য এক্সপার্ট লাগবে। তো টেকনোলজিকে যতই আপনি উন্নত করেন না কেন, বা যতই আমরা চেষ্টা করি না কেন এই টেকনোলজিকে সামনে রেখে এগিয়ে যাওয়ার, কিন্তু টেকনোলজির মধ্যেই ফল্ট থাকে, এই শস্যের মধ্যেই ভূতের মতো অবস্থা। তো এই যে জিনিসগুলি হচ্ছে, এটা কি রাহুল গান্ধী জানে না? রাহুল গান্ধী জানে। রাহুল গান্ধী জেনেও সেই ভুলগুলি করে, এটা ইচ্ছাকৃতই ভুল করে,
যেমন মমতা ব্যানার্জি করতেন, জেনে শুনেই সব নানা রকম রঙ্গ তামাশা করতেন। এটা একটা হ্যাবিট, এবং মানুষকে হয়তো ক্লোজে নিয়ে আসা যায়, জানি না। সাইকোলজিক্যাল যারা সাইকোলজিস্ট আছেন তারা বলতে পারবেন যে কেন এই ধরনের মিথ্যাচার করে। আজকে যখন সব ট্রান্সপারেন্ট, সব কিছু ক্লিয়ার সোশ্যাল মিডিয়ার সামনে এবং মেন স্ট্রিম মিডিয়ার সামনে সব কিছু আমরা দেখতে পাই, এবং প্রকাশ্যে সব কিছু চলে আসে, তারপরেও কেন এই ঘটনাটা ঘটে, কেন মিথ্যা কথাগুলি বলে? আপনারা বিচার করবেন। আর 10 কোটি টাকা ফাইন, 10 বছরের জেল হয়েও করাপশন বন্ধ হয়ে যাবে, এটা সম্ভব না। কারণ মোদিজি বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা কিন্তু বন্ধ হয়নি। যদিও 2000 টাকার নোটটা বন্ধ হয়ে গেছে, ওটাতে করাপশনটা অনেকটা বেড়েছিল, কিন্তু প্রত্যেকটা দপ্তরে তো করাপশন আছে, প্রত্যেকটা দপ্তরে করাপশন আছে। কমেনি, আর কমেনি বললে ভুল হবে, কমেছে, কিন্তু সেটা খুবই মিনিমাম। ওটা ধরুন আগে 100% হতো, এখন সেটা কমে হয়তো 95, 94 এরকম হয়েছে, কিন্তু সরকারি অফিসগুলিতে করাপশন কমেনি, এটা ভুল কথা। আমি নাম করে করে একটা এতে বলেছিলাম যে কোন কোন অফিসগুলিতে, দপ্তরগুলিতে কী ধরনের করাপশন হয়, কী ধরনের করাপশন হয়। আমি নিজেও একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, আমি জানি, এবং আমি জানি বলেই এটা আমি বলতে পারি যে কী ধরনের করাপশন হয় এবং সেই করাপশন কত দূর বিস্তৃত, কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত করাপশানে ছেয়ে গেছে। তো মোদিজি না খাউঙ্গা না খানে দুঙ্গা বা তার এগেনস্টে বিগত 25 বছরে কোনো রকম অর্থনৈতিক স্ক্যাম তার এগেনস্টে নেই, কোনো কিছুই করেননি তিনি। কিন্তু দেশকে এই স্ক্যামের বাইরে তিনি আনতে পারেননি। এই ভ্রষ্টাচার, যেটা ভ্রষ্টাচার মুক্ত দেশ, ভ্রষ্টাচারটা কমেনি। আপনি বিরোধী দলের লোককে জিজ্ঞেস করুন আর সরকার পক্ষের লোককে জিজ্ঞেস করুন, একই কথা বলবে সবাই, এই ভ্রষ্টাচার কিন্তু কমেনি। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো? তাই বলে কি আমরা কাজ করব না? আমরা কি কোনো বিলকে আনবো না? অনেকেই বলছেন যে এই বিলটা তো নিয়ে আসলো লোক দেখানো বিল, এর আগেও তো বিল ছিল, সেইটাকে আইন ছিল, বিল মানে আইন ছিল, সেটাকে পাস করেছিল, তাহলে সেটার কেন আমল দিল না, সেটা কেন ব্যবস্থা হলো না? আজকে রাহুল গান্ধীর মতো লোক যখন মিথ্যা কথাগুলি বলে, তাহলে তার জন্য তো সংবিধানকে পরিবর্তন করা উচিত। কারণ পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, প্রুভ করতে পারছে না, তার বোন গিয়ে তার কানে কানে বলছে যে এটা ভুল, এটা ঠিক না, এটাকে ঠিক কর। অনেকবারই দেখা গেছে তার বোন কানে কানে গিয়ে কিছু বলছে, আপনারা দেখবেন, ক্লিপিংগুলি দেখবেন। তো এটা ভারতবর্ষকে এইভাবে ভাবাটা ভুল। রাহুল গান্ধী যদি এইভাবে ভাবে যে আমরা সবাই ইডিয়টস, তো এটা ভুল। স্টুডেন্টরা তো স্টুডেন্ট ঠিক আছে, আর অন্ধভক্ত যারা আছে তারা ঠিক আছে, কিন্তু বাকি যাদেরকে বলেছে না ইডিয়েটস, এটা তো ঠিক বলেনি। তো যাই হোক, এইটা পাস হয়ে গেছে, যেভাবেই হোক এখন দেখতে হবে সরকার এটাকে কিভাবে কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করেন। আর ওই সব সুপ্রিম কোর্টের রায়ের এগেনস্টে আবার নাকি আন্দোলন করবেন সিজেপি, ককরোচ জনতা পার্টি। তো ভারতবর্ষে অভ্যুত্থান করা সম্ভব নয়। যে তুমি যতই বিদেশি অর্থ সাহায্য নিয়ে করো আর যাই করো, ভারতবর্ষে অভ্যুত্থান সম্ভব নয়। অভ্যুত্থান হতে গেলে যে জিনিসগুলি দরকার, সেই জিনিসগুলি আমি গতকালের প্রতিবেদনে বলেছিলাম, সম্ভব না। বিরোধীরা একজোট হয়নি, এখনও না। বিরোধীরা কোনো দিনই একজোট হতে পারে। এই ইন্ডি জোট যাই বলছে, ইন্ডির পিন্ডি চটকে দিয়েছে, শুভেন্দু অধিকারী বলতেন যে ইন্ডির পিন্ডি চটকে দেবো, তো ইন্ডির পিন্ডি চটকে অলরেডি গেছে। এরা কোনো দিনই একত্রিত হতে পারবে না। আর সংবিধান পরিবর্তন কিন্তু হবে। এই যে আমি গতকাল বলেছিলাম না, এর আড়ালে একটা অনেক বড় খেলা। অনেকেই বলছে যে টোটাল যন্তর মন্তরের কেসটা নাকি বিজেপি করিয়েছে। ধরে নিলাম বিজেপি করিয়েছে, সেটাও দেশের স্বার্থেই করিয়েছে বলেই আমি মনে করি। কারণ যদি ওইটাকে সামনে রেখে বা ওইটাকে পিছনে রেখে যেভাবেই হোক, যদি কিছু বিল, যেমন সংবিধান, এটা বললাম সংবিধান সংশোধনী বিল, দ্বিতীয় হচ্ছে
মহিলা সংরক্ষণ বিল একটা, তৃতীয় হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিল আছে, সেই বিলগুলি যদি পাস করে নিতে পারে, ডিলিমিটেশন বিল, এটা যদি পাস করে নিতে পারে সরকার, তাহলে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় দেশের স্বার্থে। তার জন্য যদি বড় কিছু আমাদেরকে দিতে হয় খেসারত, আমরা দেব, আমরা দিচ্ছি, কিন্তু মিথ্যাকে মেনে নেওয়া যাবে না, মিথ্যাকে কেউ মেনে নেবে না। ভারতবর্ষের লোককে ইডিয়েট বলা আর মিথ্যার আশ্রয় নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে যার যা খুশি বলে গেলাম, এটা ভারতের লোক ভালোভাবে নেবেন না। যাই হোক, আপনারা কি বলেন কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আবার নতুন কোনো টপিক নিয়ে আসব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নমস্কার।